ত্যাগ করেছে, মৃত্যুর আগে এসে তাকে কবর দেওয়ার জন্য এক টুকরো মাটি পাওয়া যাচ্ছে না। এই ঘটনার সত্যি হয়েছে আহমদ সোবহার জীবনে। আহমদ সোবহাকে কবর দেওয়ার জন্য মাটি পাওয়া যায়নি। ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর আফসার চৌধুরী, আপনাদের কাছে ফিরছি একটা বিরতি নিয়ে। ফিরলাম আজকের বাংলাদেশে। জনাব আফসার চৌধুরী, আপনার কাছে এই বিষয়টি নিয়ে জানতে চাইবো। আমাদের একটা প্রশ্ন আছে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি বুদ্ধিজীবী বা কি সাধারণ মানুষ, সবার মধ্যে একটা তর্কে, আপনি যেহেতু ফেসবুকের কথা, তর্কে জেতার একটা সাংঘাতিক প্রবণতা আছে। এই তর্কে জেতার কারণে সত্য মিথ্যা, তার ফটোশপ সবকিছু ব্যবহার করা হচ্ছে, ভুল ইতিহাস। এর কারণ কি বলে আপনার মনে হয়? তর্কে জিতে কি হয় আসলে? তর্ক যে তারা করে তা তো না, খুব একটা তর্ক করে যেটা মোটামুটি হয় গালিগালাজ হয়। আর একটা হচ্ছে যে আমার পক্ষে কিছু একটা ডগমেটিক একটা কথা নিয়ে তাকে ব্যবহার করা যায় আরেকজনের বিরুদ্ধে। বস্তুত পক্ষে তর্কের জগৎটার পরিসরটা কিন্তু কমে গেছে, এবং সেই তর্ক যেটা আমি ধরলাম 60-এর দশকে হয়েছে বা 70-এর দশকের একটা পর্যায়ে হয়েছে, বা আমরা যখন ইউনিভার্সিটি করছি, সেলিমুল্লাহ খান তো বাচ্চা ছেলে ছিল, আমি যখন একটু 4th ইয়ারে পড়ি এরকম, আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তর্ক করাটা খুব বড় একটা অহংকারের জায়গা ছিল। তো এখন তো তর্কের আগে লাঠি হাতে উঠে যায়। তো সেই কারণে আমার মনে হয় গোটা সমাজ থেকে তর্কের জগৎটা উঠে গেছে। তো আপনি যদি বিএনপি আওয়ামী লীগের সম্পর্কটা দেখেন, এটা তো তর্কের সম্পর্ক না, এটা তো একেবারেই ধর্মের সম্পর্ক, শিয়া সুন্নি সম্পর্ক। তো শিয়া সুন্নি সম্পর্ক যখন আপনার পরিসরে চলে আসে, তখন আপনার তো তর্কের জগৎ থাকা সম্ভব না। এবং আমার মনে হয় ভালো হোক মন্দ হোক, সারা পৃথিবীতে যেটা হয়েছে, আমাদের দেশে বেশি করে হয়েছে। আমাদের দেশে ফেসবুক কিন্তু খুব সহজ হয়েছে, ওটা চিন্তা করতে হয় না, ওটা 2 লাইন লিখে দিলে হতো, তুই একটা এরকম করেছে, দেখেছিস কি হয়েছে। এবং মানুষ ওই পরিসরে যেতে পারে, ওটা খুব সহজ, চিন্তা ভাবনা করতে হয় না, পড়াশোনা করতে হয় না, জানতে হয় না, এবং তার খুব ইমিডিয়েটলি রিয়াকশনটা দিয়ে। তো যেতে যে মানুষ তর্কে, ধরুন আপনি কোন জায়গায় তর্কটা সবচেয়ে বেশি হচ্ছে, তর্কটা বেশি হচ্ছে ফেসবুকে, টু বি কোয়াইট অনেস্ট। এবং তারপরে কোথায় হচ্ছে তর্কটা? হচ্ছে পত্রিকায় যদি বলেন, না হচ্ছে না, কারণ বিভিন্ন পত্রিকা বিভিন্ন দলের। তৃতীয় হচ্ছে আমাদের মতো এরকম টক শো। তো আমি শুনলাম আমরা নাকি যারা টক শোতে যায় তারা টক মারানি, এটা একটা কথা চালু হয়েছে। তো এটাও, হ্যাঁ, তো তার মানে এটাও একটা গালির পর্যায়ে চলে গেছে। তো যদি আপনি গালি দেওয়াটাই যদি আপনার রিয়াকশন টু তর্ক হয়, তাহলে আপনি কি পরিস্থিতি পাবেন, কি পরিসর পাবেন? এই দেশে ইন্টেলেকচুয়াল, আমি এটা বলেছি যে ইন্টেলেকচুয়ালরা, সবাই বলছে ইন্টেলেকচুয়ালরা কি অবস্থান নিচ্ছে। আমরা যারা একটা অবস্থান নিচ্ছি, আমরা যারা বলেছি যে হ্যাঁ এটা তর্কের বিষয় হতে পারে, গালিটা কি আসছে, যেগুলো সম্ভব এবং কোন পরিসরে আসছে, টকশো করতে যায়। তো তার মানে কি হচ্ছে, আমরা চাই না টকশো করতে। আমাদের যেটা আমার মনে হয় এইখানেই বলা হয়েছিল যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এবং নন পক্ষ, আমার মতে সেলিমুল্লাহ খান এর মতো আরো অনেকে আছে যারা আসলেই সরকারের না বিরোধী না, তাদের একটা নিজের অবস্থান আছে, এরকম আমারও আছে, আরো কয়েকজন আছে, আমি বলছি না যে সবার আছে। কিন্তু আমরা গালি খাওয়া মানুষ, আমাকে স্পেসিফিক বলা হয়েছে আপনাকে একটা পক্ষ নিতে হবে, এবং আমি কিছুতেই বুঝতে পারিনি যে আমাকে কেন পক্ষ নিতে। আমি তো আত্মপক্ষই সারা জীবন সমর্থন করছি। কিন্তু এই পরিস্থিতিতে এই সংস্কৃতিটা আমাদের দেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি হয় আমার লোক, তাহলে আপনি আমার শত্রু। এইটা কি আমাদের দেশের এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে কি আমাদের দেশিকার, নাকি বাইরের প্রভাব, আন্তর্জাতিক প্রভাব? যে মানে জর্জ ডব্লিউ বুশ যেমন বলে থাকেন, either you are with us or against us। না, আন্তর্জাতিক একটা প্রভাব যে নেই আমি তা বলবো না। যে কথাটা বলছি, আমরা সকলেই জানি সভ্যতার একটা নিয়ম আছে। প্রাচীন গ্রিসের যে নাটকটা আমরা এখনো পড়ি এবং পড়াইও কখনো কখনো, সোফোক্লিসের অ্যান্টিগনি, সেখানে বিরোধটা ছিল যে রাজার আসন নিয়ে। অর্থাৎ ইডিপাস সাহেব যখন অ্যাবডিকেট করলেন, তখন তার 2 পুত্র কে হবে, তাদের মধ্যে লড়াই লাগলো। একজন বাইরে চলে গেছিল, শ্বশুর বাড়ির সেনাবাহিনী এসে আক্রমণ করেছে, আরেকজন দেশে থেকে প্রতিরোধ করেছে। তো সে 2জনে যখন মল্লযুদ্ধে মারা গেল, তখন তাদের মামা রাজা হলেন। তখন তিনি বললেন যে যিনি দেশপ্রেমিক, তাকে আমি উপযুক্ত গান স্যালুট দিয়ে দাফন করব, আর যে বাইরে থেকে এসে আক্রমণ করেছে তার লাশ শহরের বাইরে পড়ে থাকবে, শকুনিতে গৃধিণীতে খাবে, তাকে আমি কবর দেব না। তখন তাদের 2জন বোন ছিল, তার মধ্যে এক বোন বলে কি আমাদের বুদ্ধিজীবীদের মতো, সে বলে আমি কিছু করব না। আরেকজন অ্যান্টিগনি, সে বিদ্রোহী, সে বললো কি না আমি তাকে কবর দেব। রাজা বলছে জানার শাস্তি কি? তোমার মৃত্যুদণ্ড। সে বলে হ্যাঁ, তুমি তোমার ক্ষমতা আছে, মৃত্যুদণ্ড দাও, আমি আমার দাফনটা সেরে নেই। এই যে এইটা হচ্ছে বুদ্ধিজীবীর ভূমিকা। অ্যান্টিগনি যে ভূমিকাটা নিয়েছিলেন, তার মূল্য দেওয়ার জন্য সে প্রস্তুত ছিল বলে সেটা করতে পেরেছে।
আমি এবং সেই মূল্য দিত যে তার পরিণতি কি হয়েছিল, আমি এই কথাটা বলছি আমাদের সমাজের জন্য একটা সাবধান হিসেবে। আমার মন বেদনায় কিন্তু ভরে গেছে। আমি এই জন্য বলছি কি, এই দেশ আওয়ামী লীগেরও নয়, বিএনপিরও নয়, এই দেশ আমাদের। এই মনোভাব থেকে আমাকে আমাদের জনগণকে এখানে আমার থাকতে হবে। আমরা এই জন্য আমি দেশের ভবিষ্যৎ কথা ভেবে বলছি যে একটা সাবধান বাণী আমাদের উচ্চারণ করা দরকার। এই যে অ্যান্টিগনি নাটকের পরিণতি কি হয়েছিল, যে রাজা অ্যান্টিগনিকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সে দেখতে পেলে কি তার পুত্র এসে বাবার সাথে লড়াই শুরু করলো। বাবাকে বললো কি আপনি ওকে মৃত্যুদণ্ড দেবেন না, আমার প্রেমিকা বলে নয়, আমি দেশের ভালোর জন্য বলছি। তখন বাবা তাকে যখন তাড়িয়ে দিল, অপমান করলো, তখন সে ছেলে গিয়ে দেখে তার প্রেমিকা আত্মহত্যা করেছে, ছেলে নিজেও আত্মহত্যা করলো। তখন রাজা এটা দেখে গিয়ে বাড়িতে গেল, এটা দেখে রাজার বউ আত্মহত্যা করলো। নাটক এটা ঘটতে পারে, কিন্তু আমাদের জীবনে এর চেয়ে ভয়াবহ ঘটনা আরো ঘটতে পারে। সেই জন্য আমি একটা কথা মনে রাখতে হবে, এটা কেন হয়েছে, এই পরিস্থিতি আসছে কেন, আন্তর্জাতিক কারণে নয়, শুধু আমাদের আগে দোষ দিয়ে দিতে হবে। আমরা দোষ দেওয়ার জন্য বাইরের সুবিধা মতো কাউকে পেয়ে যাই। আমি আন্তর্জাতিকভাবে বলছি, 4000 বছর আগে দেখেছি প্রাচীন মিশরে কোনো শত্রুকে নিহত করলে তখন তার লাশ সমুদ্রে ফেলে দিত। এই 4000 বছর সভ্যতার পরে সম্প্রতি আমাদের পৃথিবীর বর্তমানে সবচেয়ে সভ্য দেশ বলে যেটাকে আমরা পূজা করি, সেই দেশ এই কাজ করেছে। আমি এই জন্য বলছি কি, আমি ভাসুরের নাম নিতে পারি কিন্তু আমি নেব না মুখে। আমি বলছি আমরা আমাদের কথাই বলি। আমাদের দেশে কি হয়েছে জানেন, আমরা সব গত 42 বছর আমাদের দেশে কোনো পরিবর্তন হয় নাই। এই পরিবর্তনটা ভালোর দিকেও হতে পারতো। আমরা বলছি আমাদের সেই উন্নতি হয়েছে, আমাদের এখন আজকে বিশ্বব্যাংক বলছে দরিদ্রের সংখ্যা 24.7 জন হয়েছে, হত দরিদ্রের সংখ্যা, তো খুব ভালো উন্নতি হচ্ছে, আমাদের ব্রিজ হচ্ছে, আমাদের আরো কিছু হবে, একটু আশা করি। কিন্তু একটা যিনি লক্ষ্য করেছেন আমাদের মোরালসের উপর তার কি প্রভাব পড়েছে। আমি আবার আহমদ সাফার কথাই বলবো। আহমদ সাফা সেই যে 2000 সনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন দৈনিক আজাদী, তাতে তিনি বলছে, তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ঢাকা শহরে লাইব্রেরির সংখ্যা কমছে কিন্তু চাইনিজ রেস্টুরেন্ট বাড়ছে, সাংবাদিকদের প্রশ্ন আর কি। তখন আহমদ সাফা উত্তর দিয়েছিলেন কি দেখেন, বলছিলেন লোকের টাকা হয়েছে, স্মাগলিং এর টাকা হয়েছে, ব্ল্যাক মার্কেটিং এর টাকা হয়েছে। ওনার ভাষায় এই টাকা হলে লোকে 2-3টা কাজ করে। কি কাজ করে? হয়তো বিয়ে করে, নয়তো চাচার বিরুদ্ধে মামলা করে। সবাই বলছেন টাকার প্রকাশ দেখানোর একটা রাস্তা থাকা তো দরকার। তো ঢাকা শহরে এক রাস্তায় যত চাইনিজ রেস্টুরেন্ট আছে, সমস্ত কলকাতা শহরেও অত চাইনিজ রেস্টুরেন্ট তুমি খুঁজে পাবে না। মুক্তবাজার অর্থনীতি এর জন্য দায়ী। এর প্রধান লক্ষণই হচ্ছে এই সমস্ত ভোগ উপভোগ করার কেন্দ্র তৈরি হওয়া। সবাইয়ের এই কথা সবটুকুর সাথে আমি একমত নই। শেষের অংশটা আমি বলছি, মুক্তবাজার অর্থনীতি একটা বললেই হয় না। মুক্তবাজার অর্থনীতি কি, আমাদের এখানে তো একটা সমাজ আছে, আমাদের এখানে আমাদের একটা কৃষিভিত্তিক সমাজ ছিল, এখনো কিছু পরিমাণে আছে। আমাদের এখানে ইসলাম ধর্মের প্রসার হয়েছে এই কৃষি ধর্মের সাথে যুক্ত করে। এই কথাগুলো বাদ দিয়ে আমাদের মানুষ যে কোনোদিন জগতে কোনো ভালো কিছু গ্রহণ করেনি তা তো নয়, কিন্তু এখন যে সংস্কৃতিটা দেখছি, আমরা আমেরিকানদের কাছ থেকে অনেক ভালো জিনিস শিখতে পারতাম, সেটা না শিখে লাশ পানিতে ফেলে দেওয়া এটাই শিখেছি। আমরা তো পানিতে ফেলে দিই না, আমরা শহীদ মিনারে নিতে পারবো না। এটা খুব দুঃখজনক। আমরা আরো একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আপনাদের কাছে।